ফাহাদ তুমিও না? হেসে উঠে বলল মিতি। মিতির কথার প্রত্যুত্তরে ফাহাদও হাসলো ফোনের অপর পাশে। বলল, আমি কি ফাজিল? আমি কিন্তু মোটেও ফাজিল না মিতি, শুধু তোমার কাছে আমার ফাজলামোগুলো বেরিয়ে আসে। ফাহাদের কথা হাসে মিতি। ছেলেটা হয়তো অদ্ভুত ক্ষমতা আছে, কথার জালে আটকে ফেলতে জানে। এই তো কিছুদিন আগে পরিচয় হলো তাদের, তারপর ফোন আলাপ। সেই ফোন আলাপ থেকে হয়ে উঠল এক অজানা সম্পর্ক। রাতুলের বিষয়ে সবটা বলার পরেও যেন মিতির সাথে ফাহাদের সম্পর্কটা গাঢ় হয়। নানান কথার মাঝে মিতিকে ভুলিয়ে রাখার চেষ্টা করতে থাকে ছেলেটা। সে নিজেও বেশ উপভোগ করে ফাহাদের এই পাগলামিগুলোকে। ঠোঁটের এক বিস্তৃত হাসি মেলে ধরে প্রত্যুত্তরে মিতি বলে, আমার কাছে কেন তোমার ফাজলামিগুলো বেরিয়ে আসে ফাহাদ? তা জানতে হলে তো দেখা করতে হবে। চলো কালকে দেখা করি। ইস, মোটেও না, আজকে দেখা করেছি, কালকে কিছুতেই বেরোতে পারবো না বাসা থেকে। তাহলে আমি আসি? কোথায়? তোমার বাসায়। কেন ফাহাদ, তুমি কিন্তু মিস্টার মেহতাব শেখের কাছে তার মেয়েকে চাইতে। মিতিকে থামিয়ে দিয়ে বলে ওঠে ফাহাদ। এদিকে ফাহাদের কথায় খিলখিল করে হাসতে থাকে মিতি। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে তাদের ফোন আলাপ। একসময় মোবাইল রেখে বিছানায় গা এলিয়ে দেয় মিতি, কিন্তু হঠাৎ বাবার ডাকে আবার উঠে আসে। ভেতরে আসেন মাহতাব শেখ। মিতি বলে ওঠেন, কিছু বলবে বাবা? তেমন কিছু নয় মা। ওই তো, কি হয়েছে বাবা? আসলে রাতুলের সাথে কথা হয়েছিল তোর? রাতুলের কথাতে নিশ্চুপ হয়ে গেল মিতি। মাথা নিচু করে ফেললো, মাথা ঝাঁকিয়ে না বলল মাহতাব শেখকে। বলল, আমি ডিভোর্স চাই বাবা। তুমি ওর হয়ে কিছু বোঝাতে এসো না আমাকে। আচ্ছা বেশ, তোমাদের মাঝে আমি কিছু বলবো না, কিন্তু দুজনকে একবার সামনাসামনি কথা বলো। রাহুল তো নিজেই আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছে বাবা। আমি তো শুধু, যাই হোক, তুমি উকিলের সাথে কথা বলো, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো। রাতুল আসবার আগে সামনের সপ্তাহে দেশে আসছে রাতুল। চট করে পা থেকে মাথা তুলে বাবার পানে তাকালো মিতি। তীব্র এক উত্তেজনা কাজ করলো হৃৎপিণ্ডে। দ্রিম দ্রিম শব্দ তুলে উঠল। পরক্ষণে ঈশার কথা ভাবনায় আস্তে নিভে গেল মেয়েটা। নিশ্চুপ হয়ে বসে রইল। মাহতাব শেখ ফের বলে উঠল, তুমি চিন্তা করো না মা, আমি তোমার পাশে আছি। রাতুলকে ভয় পেতে হবে না তোমার। ও আসুক, আমি কথা বলে সবটা সামলে নিব। বাবার কথায় ভরসা পায় মিতি। সবটা জানিয়ে হ্যাঁ বলে। এই মানুষটা যেন মিতির একমাত্র ভরসা, একমাত্র ঠিকানা। একটা মেয়ের কাছে পৃথিবীর বাবাই একমাত্র মানুষ যাকে নির্দ্বিধায় ভরসা করা যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার ছায়াতলে নির্দ্বিধায় ঠাঁই পাওয়া যায়। বাবার কাছে অনেকটা এগিয়ে এলো মিতি। হাতের বাহু জড়িয়ে মাথা রাখলো কাঁধে। মাহতাব শেখ সামান্য হেসে হাত বুলিয়ে দিতে লাগলো মাথার মেয়ের মাথায়। বলে উঠল, সরি আম্মু, কথা দিয়ে কথা রাখতে পারিনি। কী কথা বাবা? বাবা হয় সবসময় চেয়েছি বেস্ট কিছু তোমাকে দিতে, হয়তো দিয়েছি, কিন্তু জীবনসঙ্গী হিসেবে বেস্ট কাউকে দিতে পারিনি। মা, আমাকে ক্ষমা করে দাও। সহসায় কিছু বলল না মিতি। সামান্যক্ষণ চুপ করে রইল। তারপর আহ্লাদে কণ্ঠে বলে ওঠে, এসব বাদ দাও না বাবা, একটু মাথায় হাত বুলিয়ে দাও, ঘুম পাচ্ছে। মাথা নিচু করে সোফায় বসে আছে রাতুল, তার সামনে বসে আছে মাহতাব শেখ। দুজনের মুখ থমথমে হয়ে আছে। রাহুলের রাতুলের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এদিকে মাহতাব শেখকেও মাথায় হাত দিয়ে বসে আছেন। তিনি কিছু সত্যি মিথ্যার সমীকরণ মেলাতে ব্যস্ত। রাতুলও ঠিক একই ভাবভঙ্গিতে বসে কিছু ভেবে চলছে। ঘণ্টাখানেক আগে এখানে এসেছে রাতুল, তারপর শ্বশুরের সাথে আলাপ পরিচয় বসেছে। মাহতাব সাহেব বলেছে তাকে নানান কথা, রাগারাগি করছেন। তারপরে রাতুল নিজের হয়ে ছাপাই দিয়েছে। সবটা জেনে দুজনে চুপচাপ বসে আছে সোফার দুই প্রান্তে। গতকাল রাতে কানাডা থেকে দেশে ফিরেছে রাতুল। বাসায় এসে বুঝতে পেরেছে সংসারে পিছুটান ছেড়ে চলে গিয়েছে মিতি। ভেঙে পড়েছিল। আন্দাজ করে নিয়েছিল মাহতাব শেখের ফোন করার কারণ। কোনো রকমে রাতটা কাটিয়ে দেয় রাতুল। বিক্ষিপ্ত মন নিয়ে অফিসে আসে। অফিসে তার সফলতায় সবাই হই হুল্লোড় করে নির্জীব রয় ছেলেটা। বিদেশি ইন্টারন্যাশনাল কোম্পানি তাদের। কানাডায় অফিসে তাদের মেল অফিস। রাতুল বিল্ডিংয়ের প্রজেক্টে সফল হবার পর সেখানে বেশ নাম ছড়িয়ে পড়ে, তার সম্মান পায়। বাংলাদেশের অফিসে তার স্থান বড় পদে পায়। সুনাম ও সম্মান দুটোই ছড়িয়ে পড়ে। সব কিছু ম্যানেজ করে ছুটে আসে মিতির কাছে, কিন্তু দেখা পায় না মেয়েটার। মাহতাব শেখের সাথে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ে। বেশ খানিকক্ষণ নীরবতা চলে। নীরবতা ভেঙে মাহতাব শেখ বলে ওঠেন, মেয়েকে খুব আদরে বড় করেছি রাতুল, সবসময় বেস্ট জিনিসটাই দিয়ে এসেছি। জীবনসঙ্গী হিসেবে তোমাকে বেস্ট ভেবে আমার মেয়েটাকে দিয়েছি, কিন্তু তুমি? বাবা, আমি তো সবটা খুলে বললাম আপনাকে, কিন্তু বুঝতে পারছি না মিথ্যি কেন। আমি তোমাকে ভরসা করলেও বিশ্বাস করতে পারছি না রাতুল। বাবা, আপনি? আচ্ছা বেশ, মিতি ফিরুক, ওর সাথে সামনাসামনি কথা বলে। রাতুলের কথাটা শেষ হবার আগে কেউ বিস্ময় নিয়ে তাকে কেউ ডেকে উঠল। এই কেউটা যে
খুব ভালো করেই জানে রাতুল। হ্যাঁ, মিতি এখানে দরজার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা। রাতুল ও মাহতাব শেখ ফিরে তাকালো দরজার পানে। মিতিকে দেখে রাতুলের চোখে মুখে এক খুশির রেখা ফুটে উঠল। বলে উঠল, কেমন আছো তুমি? তুমি এখানে কি করছো? খানিকটা জোরালো বলে উঠল মেয়েটা। কিঞ্চিত অবাক হলো রাতুল। পরক্ষণে সামনে নিল নিজেকে। কিছু বলতে নিলে তাকে থামিয়ে দিল মিতি। বলল, এসেছো বেশ ভালো। বাবা নিশ্চয় বলেছে ডিভোর্সের কথা। তো বাবার সাথে আজকেই কোর্টে যাও। এসব কি বলছো তুমি? কেন বুঝতে পারছো না বুঝি? তুমি তো বলেছিলে আলাদা হবার কথা। মিতি, তুমি ভুল বুঝছো আমাকে। আমি শুধু বলেছিলাম। ভুল বুঝছি আমি? আলাদা হবার কথাটা তুমিই বলেছিলে রাতুল। একটু থামলো মিতি। দম ফেলে জোরে জোরে শ্বাস টেনে বলল, আবারও বলে উঠল, এটাই তো চেয়েছিলে তুমি। এখন এমন করছো কেন? আমি তো বলছি তোমাদের মাঝে আসবো না তাহলে। তুমি ভুল বুঝছো মিতি। ঈশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ঈশা তো শুধু দেখেছি আমি। ঈশার সাথে কি সম্পর্ক তোমার? ভুল বোঝাতে হবে না আমাকে। তোমাদের অন্তরঙ্গ মুহূর্ত আমি নিজ চোখে দেখেছি আমি। মিতি, চেঁচিয়ে যেন উঠল রাতুল। আর যাই হোক, এসব মিথ্যা অপবাদ যেন নিতে পারছে না। এতক্ষণ চুপ করে থাকলো, এবার যেন আর চুপ থাকতে পারল না মাহতাব শেখ। ফাহমিদা খানম চলে এসেছে বসার ঘরে। রাতুল আসার থেকে তিনি খানিকটা রেগেছিলেন। যতই হোক মা তিনি। মেয়ের ভবিষ্যৎ তো এভাবে অন্ধকারে ঠেলে দিতে পারেন না। রাতুলের ধমকে মিতিও থেমে থাকে না। প্রত্যুত্তর বলতে থাকে নানান কথা। এদিকে মেয়েকে থামানোর চেষ্টা চালিয়ে যায় মাহতাব সাহেব। মিতি যেন উত্তেজিত হয়ে বলতে থাকে নানান কথা। কথার তাড়নায় একসময় বলেই ফেলে, এত এত টাকার মালিক হয়ে তুমি তোমার যা ইচ্ছে তুমি করতে পারো না রাতুল? বলছি তো বাধা দিব না আমি। আমি ফাহাদকে ভালোবাসি। মুহূর্তে স্থির হয়ে যায় সবটা। স্তব্ধ হয়ে সবাই দাঁড়িয়ে রয়। খানিকটা নিশ্চুপ হয়ে রইল সবটা। মিতি শান্ত হলো একটু। নীরবতা ভেঙে রাতুল বলে উঠল, তুমি বললে, কি বললে তুমি? ফাহাদকে ভালোবাসে মানে? ফাহাদকে? হ্যাঁ, ঠিক শুনেছ। ওকে হয়তো আমি ভালোবেসে ফেলেছি। তোমাদের মাঝে আসবো না আমি। মিতি, ভালোবেসে ফেলছো মানে? আমি তো বলছি ঈশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে কাকে টানছো আবার আমাদের মাঝে? ফের উত্তেজিত হয়ে উঠল মিতি। রাহুলও থেমে নেই যেন। যদিও মিতির উত্তেজনা হয়ে নানান কথা বলে যাচ্ছে আর রাতুল তাকে বোঝানোর চেষ্টা করছে। এদিকে সবটা নীরব দর্শকের মতো দেখে চলছে মাহতাব শেখ ও ফাহমিদা খানম। আগের চেয়ে অধিক উত্তেজনা উন্মাদ প্রায় মিতি। মেয়ের এমন উন্মাদনা হম্বতম্ব হয়ে দাঁড়িয়ে রইল মাহতাব সাহেব ও ফাহমিদা খানম। শান্তশিষ্ট মেয়েটা এমস্ত অবস্থায় যেন কল্পনাও করতে পারছে না। মিতিকে অধিক উত্তেজিত হতে দেখে রাতুল শান্ত হয়ে এলো। থামাতে চাইল তাকে। মিতিও হঠাৎ শান্ত হয়ে গেল। দাঁড়িয়ে গেল নিশ্চুপ হয়ে। এলোমেলোর দৃষ্টি ফেলে দেখতে লাগলো চারিদিকে, কিন্তু পারল না। মেয়েটার চোখের দৃশ্যপাত হঠাৎ ঝাপসা হয়ে গেল। চোখের সামনে অন্ধকার নেমে আসতে কান ও নাক দিয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্ত। আর দাঁড়িয়ে থাকতে পারল না মিতি। লুটিয়ে পড়তে লাগলো মাটিতে। তখনই রাহুল ছুটে গিয়ে বলিষ্ঠ দু হাতে আঁকড়ে ধরল মিতিকে। জড়িয়ে নিল বুকের সাথে। ঘাবড়ানো কণ্ঠে বলে উঠল, এই মিতি, কি হয়েছে তোমার? বিষণ্ণ মনে বিক্ষিপ্ত চেহারা নিয়ে হসপিটালের করিডোরে চেয়ারে বসে আছে রাতুল। পিছনে দেওয়ালে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে আছে। চোখ দুটো সযত্নে বন্ধ করা। তার পাশে সামান্য অদূরে পাশাপাশি বসে আছে মাহতাব সাহেব ও ফাহমিদা খানম। সবার চোখে মুখে চিন্তিত ভাব স্পষ্ট। ফাহমিদা খানম মেয়ের এহেন অবস্থার জন্য এতক্ষণ রাহুলকে দোষারোপ করলো, এখন চুপ আছেন। আপাতত মিতিকে নিয়ে সবার যত দুশ্চিন্তা। তখন হঠাৎ মিতি জ্ঞান হারিয়ে পড়ে যেতে সবাই হতভম্ব। কোনো রকম সামলে নেয় রাতুল। মাহতাব শেখ ও ফাহমিদা খানম মিতির কাছে এগিয়ে গিয়ে উত্তেজিত হয়ে ডাকতে থাকেন মেয়েকে। তখনই রাতুল খেয়াল করে মিতির নাক ও কান দিয়ে বেরিয়ে আসা রক্ত। তৎক্ষণাৎ মিতিকে কোলে নিয়ে রাতুল মাহতাব শেখের উদ্দেশ্যে বলে, বাবা, মিতিকে এখনই হাসপাতালে নিতে হবে। বলে বেরিয়ে আসে বাসা থেকে। মাহতাব সাহেব ও ফাহমিদা খানম চলে আসে। হাসপাতালে আনার পরে ডাক্তাররা মিতির চিকিৎসা শুরু করে দেন। আর এদিকে ফাহমিদা খানম নানানভাবে দোষারোপ করতে থাকে রাতুলকে। নিশ্চুপ থাকেন মাহতাব শেখ। থামতে বলেন স্ত্রীকে। শেষমেশ উপায় না দিয়ে ধমক দিয়ে থামিয়ে দেন ফাহমিদা খানমকে। কিছুক্ষণ পরে ডাক্তাররা আসতে মিতির কথা জিজ্ঞাসা করা হয়। রাতুল বলে, ডক্টর, মিতি এখন কেমন আছে? দেখুন, ওনার কন্ডিশন খুব একটা ভালো নেই। আমরা চাইছি দ্রুত অপারেশনটা হোক। কি হয়েছে ওর? এত কিছু এখন বোঝাতে পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব ফর্মালিটিসগুলো পূরণ করুন। আপনি ওনার কি হন? ঘোরের মাঝে রাতুল বলে ওঠে, ওর হাজবেন্ড। আর সময় ব্যয় করে না ডাক্তার। কিছু কাগজ এগিয়ে দিয়ে তাতে সাইন করতে বলে। মাহতাব শেখের সাহেব পেতে তার একটা সাইন করে দেয় রাতুল। চলে যায় ডাক্তার। জ্বলে ওঠে অপারেশন থিয়েটারের লাল বাতি। দুশ্চিন্তার মাত্রা বৃদ্ধি পায় সকলের। তখন থেকে প্রায় 1 ঘন্টা চলল। এখন অপারেশনের থিয়েটার লাল বাতিটা নিভে গেছে। বেরিয়ে আসেনি ডাক্তার। হঠাৎ মিটির অসুস্থ হয়ে যাওয়ার কারণটা যেন খুঁজেই পাচ্ছে না রাতুল। প্রায় 1 ঘন্টার বেশি সময় পর অপারেশন থিয়েটার হতে বের হয়ে হলো ডাক্তার। মিতিকে রাখা হলো আইসিইউতে। এর
তোর অবস্থার কথা জিজ্ঞাসা করতে ডাক্তার বলল অপারেশন সাকসেসফুল, কিন্তু জ্ঞান ফেরার পর উনি কিভাবে রিয়াক্ট করবেন বুঝতে পারছি না। মিতি ঠিক আছে শুনে সবাই খানিকটা স্বস্তি পায়। রাতুল জানতে চায় ঠিক কী হয়েছে মিতির। সহসায় জবাব যেন না ডাক্তার। একটু সময় নিয়ে রাতুল ও মাহতাব শেখকে নিজের কেবিনে ডাকে তাদেরকে। উনি কিছুদিনের মাঝে কোনোভাবে মাথায় আঘাত পেয়েছিলেন। ডাক্তারের প্রশ্নে একে অপরের দিকে একবার তাকালো রাতুল ও মাহতাব শেখ। রাতুল বলল, মাথায় আঘাত কই না তো, একটু মনে করার চেষ্টা করুন ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট বা পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল কি না। রাখলো রাতুল, কিন্তু সহায় মনে করতে পারল না। ডাক্তার না বলতে চাইলেও হঠাৎ তার মস্তিষ্কে হানা দিল প্রায় 3 মাস আগে মিতির কথাগুলো। প্রায় 3 মাস আগে একটা রাতে বাসায় ফিরে মিতিকে বিছানায় পায় রাতুল। সেদিন তাড়াতাড়ি ফিরছিল বলে মিতিকে জিজ্ঞাসা করে, এই অবেলায় শুয়ে আছো কেন? কারণ না থাকলেও মিতি খিটখিটে জবাবে দেয়, মাথা ব্যথা করছে। কপাল কুঁচকে ফেলে রাতুল। এগিয়ে আসে মিতির মাথায় হাত রাখতে শব্দে আর্তনাদ করে মেয়েটা। রাতুলের কপালে ভাঁজ গাঢ় হয়, সন্দেহ হয়, বলে উঠে, পড়ে গিয়েছিল মিতি, মাথায় ব্যথা পেয়েছে। তখন আর লুকাতে রাখতে পারে না মিতি, রাতুলকে বলে দেয়। সব ঘর পরিষ্কার করেছিল মিতি, দেওয়ালের আলমারির উপরে ময়লা পরিষ্কার করেছিল, কিন্তু হঠাৎ পা পিছলে ছোট্ট টেবিল থেকে ফ্লোরে পড়ে যায় মেয়েটা, আঘাত পায় মাথায়। সবটা জানার পর বেশ রাগারাগি করে রাতুল। তৎক্ষণাৎ নিয়ে যেতে চায় ডাক্তারের কাছে, কিন্তু ঠিক আছে বলে এড়িয়ে যায় মিতি। ডাক্তারের কাছে যেতে হবে না বলে রাতুলকে বোঝায়। সবটা শোনার পর ডাক্তার কিছুটা একটা ভাবেন, খানিকটা সবাই নিয়ে বলে ওঠেন, ও আই সি, তখন মাথায় আঘাত পাওয়ার জন্য তাহলে এমনটা। আমাকে এসব আগে কেন বলনি রাতুল? রাতুলের উদ্দেশ্য করে বলে উঠলেন মাহতাব সাহেব। এবার যেন আর চুপ থাকতে পারলেন না। আদরের মেয়ের মতো অবস্থা মেনে নিতে পারছেন না তিনি। রাতুলকে বলতে লাগলো, বাবা আসলে ব্যাপারটা এতটাই গুরুতর ছিল না। পেন কিলার খাইয়ে দেওয়ার পর ব্যথা সেরে গিয়েছিল। এছাড়া মিতিও চায়নি ডাক্তার দেখাতে। ব্যাপারটা গুরুতর না হলে ওনার মাথায় আঘাত পাওয়াটা গুরুতর হয়ে উঠেছে মিস্টার রাতুল। নিশ্চুপ রইল রাতুল। ব্যাপারটা এতটা গুরুতর হবে জানলে তো যেভাবে হোক মিতিকে সেদিন হাসপাতালে নিয়ে আসতো। এই মুহূর্তে ঠিক কী জবাব দিবে সেটাই যেন খুঁজে পেল না ছেলেটা। মাহতাব সাহেব ডাক্তারকে উদ্দেশ্য করে বলেন, আমার মেয়েটা ঠিক কী হয়েছে ডাক্তার? কেন বলেছেন ক্লিয়ার করে বলুন। ডিমেনশিয়া। উনি ডিমেনশিয়ায় চলে গেছেন। ডিমেনশিয়া মানে? অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন রাতুল। ডাক্তারের কথাটা যেন বুঝতে পারল না। মাহতাব সাহেব একই ভঙ্গিতে তাকিয়ে রইল ডাক্তারের দিকে। কয়েক সেকেন্ডের মতো সময় নিয়ে ডাক্তার বলে উঠল, ডিমেনশিয়া মানে এমন একটা অনুভব যেটা কখনোই থাকে না, হ্যালোসিনেশন বা ইমাজিনেশন করা। মানে কি বলতে চাইছেন ডক্টর? দেখুন মিস্টার রাতুল, ডিমেনশিয়া হলো একটা যৌগিক শব্দ বা স্মৃতিশক্তি, ভাষা, সমস্যা সমাধান এবং অন্য অন্য চিন্তাধারার দক্ষতা হ্রাসের কারণে যে রোগ এবং অবস্থার জন্য ব্যবহৃত হয়, যা একজন ব্যক্তির দৈনন্দিন কাজ সম্পন্ন করার ক্ষমতাকে প্রভাবিত করে। স্মৃতিশক্তি হ্রাস ডিমেনশিয়ার একটা উদাহরণ। অ্যালঝাইমার হলো ডিমেনশিয়ার সবচেয়ে সাধারণ কারণ, আর এটি এক ধরনের মানসিক অসুস্থতা। আপনি বলতে চাইছেন মিথি মানসিকভাবে অসুস্থ? আমি বলছি না, কিন্তু এমনটাই ঘটেছে, বলে একটু থামলেন ডক্টর। কিছু একটা ভেবে সেকেন্ডের মতো সময় নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি তো বললেন প্রায় 3 মাস আগে উনি মাথায় আঘাত পেয়েছেন, তাই তো? আচ্ছা, এই 3 মাসে কি ওনার মাঝে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? লাইক কোনো কিছু ভুলে যাওয়া, নিজের মতো করে কিছু একটা ভেবে নেওয়া, ছোট ছোট কারণে উন্মাদ হওয়া? ডাক্তারের কথাগুলো যেন মস্তিষ্কে ধারণ করতে পারছে না রাতুল। মিতিকে মানসিকভাবে অসুস্থ বলার পর থেকে যেন তার ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। সুপ্ত নিঃশ্বাস ছেড়ে পাশে বসা মাহতাব শেখের দিকে তাকালো রাতুল। তিনিও মেয়ের অবস্থা অবগতি হতে চোখ মুখ কালো করে বসে আছেন। ভাবতে থাকলেন মেয়ে গত 1 মাসের লক্ষণ। রাতুল মিতির হঠাৎ পরিবর্তনগুলো ভাবতে থাকলো। সাথে মেহতাব শেখের বলা কথাগুলো ভাবতেই মিতির লক্ষণগুলো আন্দাজ করে নিল। মাহতাব শেখ রাতুলের বিরুদ্ধে বলা মিতির কথাগুলো একটাও সত্যি ছিল না। মাঝে মধ্যে মিতির অস্বাভাবিক আচরণও সন্দেহ করায় রাতুলকে রেগে যেত। মিতিকে বোঝানোর চেষ্টা করতো, কিন্তু মিতি বলার কথাগুলো শোনার পরে যেন হতভম্ব হয়ে গেছিল। রাতুল বারংবার ভেবেছিল, এতগুলো মিথ্যে কেন বললে মিতি? সে তো তখনও বুঝতে পারেনি মেয়েটা মানসিকভাবে বিপর্যয়ে আছে। ডাক্তারের কথায় মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে রাতুল। মাহতাব সাহেব সায় জানায় তাতে। ডাক্তার বলে ওঠে, মূলত ওনার মাথায় আঘাত পাওয়ার পর ডিমেনশিয়াতে চলে যান। সমস্যাটা একেবারে ধরা না দিলেও ধীরে ধীরে তা প্রকট হয়েছে। প্রাথমিক অবস্থায় স্মৃতিশক্তি স্বাভাবিক থাকে, তবে অন্যের পরিবর্তন দেখা যায়। উদাহরণস্বরূপ আক্রান্ত ব্যক্তিকে স্বার্থপর এবং অনুভূতিহীন বলে মনে হতে পারে। তারা রূঢ়ভাবে আচরণ করতে পারে বা
খুব সহজে উন্মাদগ্রস্ত হয়ে পড়তে পারে। একটু থামলেন ডাক্তার, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বললেন, ক্রমাগত এই রোগের মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সমস্যাগুলো আরও প্রকট হতে দেখা যায়, রোগীকে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করে। ডিমেনশিয়া নিয়ে আক্রান্ত ব্যক্তির দৈনন্দিন জীবন দুর্বিষহ হতে থাকে, সহায় সহায় সব কিছু ভুলে যেতে পারে, বিশেষ করে কোনো প্রকার সাম্প্রদায়িক ঘটনা ও পরিচিত ব্যক্তির নাম। সমস্যা তার জীবনসঙ্গীও হয়ে যায়। এর চিকিৎসা কি ডাক্তার? আপনি ওকে ঠিক করে দিন প্লিজ। দেখুন মিস্টার রাতুল, যতটুকু সম্ভব আমরা তা করেছি, কিন্তু সত্যি বলতে এই রোগের কোনো প্রপার চিকিৎসা নেই। বয়স বাড়ার সাথে সাথে ডিমেনশিয়া নিয়ে সমস্যাটা বৃদ্ধি পায়। অল্প সময়ের জন্য কিছু ওষুধ রোগীর দৈনন্দিন জীবনকে সহজতর করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। তবে কি আমার মেয়েটা কখনোই ঠিক হবে না ডাক্তার? নির্জীব কণ্ঠে বলে ওঠে মাহতাব শেখ। রাতুল নিশ্চুপ, মুখ ফুটে ঠিক কী বলবে সেটাই যেন বুঝে উঠতে পারছে না। তাদের আশ্বস্ত করে ডাক্তার বলে উঠল, ডিমেনশিয়া নিয়ে কয়েক প্রকার হতে থাকে, তাই এত চিন্তা হবার নেই। ওনার কন্ডিশন সিরিয়াস হলেও জীবনের কোনো ঝুঁকি নেই। এবার যেন খানিকটা স্বস্তি পেল রাতুল। বলল, তাহলে ওর চিকিৎসা? অ্যালঝাইমার রোগের চিকিৎসা পাওয়া যায় না, তবে এই রোগের উপসর্গ কমাতে চিকিৎসা করা যেতে পারে। ডিমেনশিয়ার সাথে যুক্ত কিছু ধরনের রোগ নিজেরাই নিরাময় হয়, অন্য ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে। ডাক্তারের আশ্বাসে খানিকটা স্বস্তি পেল রাতুল আর মাহতাব। মিতিকে সুস্থ দেখানো যেন তাদের এখন মূল উদ্দেশ্য। আর কিছু কথা বলে ডাক্তার মিতির রিপোর্টগুলো দেখার ফের মনোযোগ দিলেন। রাতুল ও মাহতাব শেখ বেরিয়ে এলেন কেবিন ছেড়ে। এখন শুধু মিতির জ্ঞান ফেরার অপেক্ষা। ডাক্তারের কথা অনুযায়ী জ্ঞান ফেরার পর মেয়েটা কী রিয়াক্ট হবে তা ভাবতেই যেন ব্যস্ত রাতুল। মাহতাব শেখের দিকে তাকালেন, বলল, বাবা, এই কদিনে মিত্তির আচরণে কি কিছুই সন্দেহ হয়নি আপনার? মাথা ঝাঁকালেন মাহতাব সাহেব, না বোঝালেন। মাঝে মাঝে দু একটা জিনিস ভুলে গেলেও তা মিতির দুশ্চিন্তার কারণ ভেবে আর মাথা ঘামায়নি। রাতুল বিষয়টা নিয়ে এতটাই চিন্তিত ছিল যে সেসব বিষয়ে এমনিতে বেরিয়ে গেছে মাথা থেকে। মিতির কথাগুলো বিশ্বাস করে রাতুলও ভুল বুঝেছেন নানান কথায়। রাতুলের কথাগুলো শোনার পর তাকে এক অংশে বিশ্বাস করলেও মেয়ের কথাও ফেলে দিতে পারেন না তিনি। কিন্তু এখন যেন নিজের কাছে নিজেই লজ্জিত মাহতাব শেখ। রাতুলের দিকে তাকিয়ে আলতো করে তার হাতের উপর হাত রাখলেন মাহতাব শেখ। ধীরকণ্ঠে বলে উঠলেন, আমাকে ক্ষমা করে দিও বাবা, না জেনে তোমাকে নানান কথা বলে ফেলেছি। আপনি কেন ক্ষমা চাইছেন বাবা? আপনি তো না জেনে মিতির কথায়, মিতি তো ইচ্ছে করে কিছু বলেনি, সবটাই তো ওর ভুল ধারণা ছিল মাত্র। তবুও রাতুল, তুমি আমাকে প্লিজ বাবা, এসব আলোচনা আমরা পরে করি, আগে মিতির ব্যাপারটা। থামিয়ে দিল মাহতাব শেখকে। রাতুল নিজেও চুপ করে গেল। মিতির ব্যাপারটা বড্ড ভাবাচ্ছে তাকে। মাহতাব শেখ করুণ দৃষ্টিতে তাকালেন রাতুলের পানে, বললেন, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে তো রাতুল? ভরসা রাখুন, মিতির কিচ্ছু হবে না বাবা। মাহতাব শেখের কাছে রাতুলের ভরসার স্থান, বিশ্বাসের স্থান। মিতির সাথে বিয়ের পর থেকে রাতুলকে নিজের ছেলের মতো স্নেহ করেছেন তিনি, ভরসা করেন, ভালোবাসেন। সেই ছেলেটা যদি এভাবে আশ্বাস দেয় তবে নির্দ্বিধায় ভরসা রাখা যায়। মাহতাব শেখ নিশ্চিন্ত হলেন। নিজ মনে ভাবলেন, ভুল করেননি তিনি, মিতির জন্য বেশটাই পেয়েছেন। তিনি দিয়েছেন। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে বেডে দেখে বেশ অবাক হলো মিতি। ছটপট করে উঠে বসলো। এখানে কি করেছে সে? সে তো ফাওয়াদের সাথে ছিল, বাবার সাথে ফাওয়াদকে পরিচয় করাতে নিয়ে এসেছিল, কিন্তু হাসপাতালে বেডে কি করছে? আর ফাহাদ কোথায় গেল ছেলেটা? নানান প্রশ্নে জর্জরিত হয়ে উঠল মেয়েটা। মুহূর্তে উত্তেজনা এসে উঠল যেন। এর মাঝে একজন নার্স এসে মিতিকে এমস্ত অবস্থায় দেখল। মিতিকে আরও, কি করছেন উঠে, কেন আপনি, বলে এগিয়ে গেল মিতির দিকে। নার্সকে দেখে মিতি প্রশ্ন ছুড়ে দিল, আমি এখানে কেন? ফাহাদ 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 কোথায়? ফাহাদকে দেখুন, আপনার অপারেশন হয়েছে, এভাবে উত্তেজিত হওয়া ঠিক না আপনার জন্য। শান্ত হন। শান্ত হলো না মিতি, বরং নামতে লাগলো বেড থেকে। এগিয়ে এসে নার্সটাকে ধরে ফেলতে তাকে নামতে বারণ করলো, কিন্তু কোনো কথাই কানে নিল না মেয়েটা। এবার যেন উপায় না পেল না নার্সটা। মিতিকে রেখে ছুটে বেরিয়ে এলো কেবিন ছেড়ে ডাক্তার ডাকার উদ্দেশ্যে। নার্স বেরিয়ে যাওয়ার পর 2 মিনিট পরে দুজন ডাক্তার সহ সেই নার্সটা কেবিনে ঢুকলো। দরজার সম্মুখে আসতে মিতিকে ধরে ফেললো। টেনে নিয়ে বেডে বসা দিতে মিতি উত্তেজনা হয়ে বলল, ছাড়ুন আমাকে, যেতে হবে আমার। ফাহাদ বাবার সাথে আছে, বাবা ওকে পছন্দ করে না, আমি না গেলে অপমান করে বের করে দিবে। ছাড়ুন। আপনার বাবা হাসপাতালে আছে, আপনার হাজব্যান্ড রাতুলের সঙ্গে ওনার সাথে আছে, আপনি প্লিজ শান্ত হন। রাতুল? রাতুল কোথা থেকে আসবে? ও তো দেশের বাইরে আছে। ছাড়ুন আমাকে, যেতে হবে আমার। মিতির কথার মাঝে থেমে গেল। ইতিমধ্যে ডাক্তার ইশারায় মাহতাব শেখ ও রাতুল কেবিনে ঢেকে এনেছে নার্স। মূলত মাহতাব শেখকে দেখে চুপসে গেছে মিতি, কিন্তু শান্ত হতে পারেনি। আবারও বলতে লাগলো, বাবা, বাবা, ফাহাদ কোথায়? তুমি ওকে কিছু বলো না কেন প্লিজ? ও খুব ভালো ছেলে, প্লিজ বাবা, তুমি ওকে। ফের অসম্পূর্ণ কথার মাঝে থেমে গেল মিতি। এবার মাহতাব শেখ ও ডাক্তারের জন্য নয়, রাতুলকে দেখে এসে থেমে গেছে। কমে এসেছে তার উত্তেজনা হওয়ার মাত্রা। রাতুলকে দেখে মেয়েটার মুখে হাসি ফুটল। বিড়বিড় করে বলে উঠল, ফাহাদ,
এগিয়ে এলো রাতুল, মিতির খানিকটা কাছাকাছি এসে দাঁড়ালো, ডেকে উঠল মিতিকে, বলল, মিতি শান্ত হ, এভাবে উত্তেজিত হওয়া ঠিক নয় তোমার জন্য। ফাহাদ বাবাকে? ফাহাদ? হ্যাঁ, ফাহাদ বাবার সাথেই ছিলে তো তুমি? তো এসব কি বলছো মা? ফাহাদ আমার সাথে কেন থাকবে? ছেলেটা তো আমি কখনোই দেখিনি। ব্যাপক আশ্চর্য হয়ে বলে উঠল মাহতাব শেখ। তার কথা প্রত্যুত্তরে মিতি উত্তেজিত হয়ে কিছু বলতে নিলে তাকে থামিয়ে দিল। রাতুল কিছু একটা আন্দাজ করতে পেরে চুপ থাকতে বললেন মাহতাব শেখকে। মিতিকে উদ্দেশ্য করে ডাক্তারকে বলল, দেখুন মিসেস মিতি, শান্ত হন। অপারেশন হয়েছে, আপনার এইভাবে উত্তেজিত হওয়া ঠিক না। কিন্তু ফাহাদ? ডাক্তার মিতিকে রাতুলের দিকে ইশারা করলো, বলল, উনি আপনার হাজবেন্ড রাতুল। রাতুলের দিকে তাকালো মিতি, মুহূর্তে চোখ দুটো ছলছল করে উঠল। এই ছেলেটাকে সে ঠিক কতদিন পর দেখলো, ঠিক মনে করতে পারল না। এদিকে রাতুল কিছু বলতে গেলে অপর ডাক্তার থামিয়ে দেয়, বলে, তারা যেটা ভাবছে তা হলো রাতুলকে তিনি মিতি ফাহাদ ভাবছে। মিতির কাছে দুজন ব্যক্তি আলাদা হলেও তাদের সত্তা এক, শুধু নামের ভিন্নতা। ফাহাদ বলে আদতে মিতির জীবনে কেউ নেই। একাকিত্ব সঙ্গী হিসাবে রাতুলকে ফাহাদ নামে ইমাজিনেশন করে এসেছে মেয়েটা। মিতির এই ভুল ধারণা ভেঙে দিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আশা করা যায়। সবটা শুনে রাতুল বলার মতো কিছু খুঁজে পেল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল শুধু। এদিকে রাতুলকে দেখে যেন স্বস্তি পেল মিতি, শান্ত হলো। পরমুহূর্তে মস্তিষ্কে হানা দিল ঈশার কথা। রাতুলকে বলল, তুমি কেন এসেছো? তুমি বলেছিলাম তো তোমার আর ঈশার মাঝে আসবো না আমি। প্রত্যুত্তরে রাসুল কিছু বলতে চেয়েও বলল না। ডাক্তার জবাব দিয়ে বলে উঠল, মিতি আপনার হাজব্যান্ড ও ঈশা নামের মেয়েটির মাঝে আদতে কোনো সম্পর্ক নেই। সবটা আপনার হ্যালুসিনেশন বা ইমাজিনেশন করা। নিশ্চুপ কথাগুলো শুনল মিতি, কপাল কুঁচকে ফেলল। ডাক্তার আবারও বলল, প্রায় মাস তিনেক আগে পড়ে গিয়ে আপনার যে মাথায় আঘাতটা পেয়েছিলেন, সমস্যাটা ঠিক সেখান থেকেই। মাথায় আঘাত পাওয়ার পর রক্ত জমাট বেঁধেছিল। ঠিকভাবে রক্ত সঞ্চালন না হওয়ার ফলে আপনি ডিমেনশিয়াতে যান। একটু থামলো ডাক্তার, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, এখন নিশ্চয়ই ভাবছেন ডিমেনশিয়া নিয়ে কি, তাই তো? ডিমেনশিয়া নিয়ে এমন কিছু অনুভব করা যেটা কখনোই থাকে না, হ্যালোসিনেশন বা ইমাজিনেশন করা, যা আপনি মিস্টার রাতুলের ক্ষেত্রে করেছেন। রাতুলের ক্ষেত্রে করেছি মানে? বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো মিতি। একবার চোখ বুলিয়ে নিল রাতুল ও মাহতাবের দিকে। ডাক্তার বলল, হ্যাঁ, মিস্টার রাতুলকে নিয়ে এমন কিছু ইমাজিনেশন করছেন যেটা কখনোই ঘটেনি, অথবা আপনার হ্যালুসিনেশন বা ইমাজিনেশন ডিমেনশিয়া মানে এমন কিছু অনুভব করা যেটা কখনোই থাকতে পারে না। হ্যালুসিনেশন বলতে পারেন আবার যে ঘটনা আপনার সাথে ঘটেছে তা কিছু সময়ের ব্যবধানে ভুলে যাচ্ছে, তাই স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে। মুখ ফুটে কিছু বলার মতো খুঁজে পেল না মিতি। কী বা বলবে? রাতুলকে সে ভুল বুঝেছে তা ভেবেই যেন মনটা বিষিয়ে উঠল। ডাক্তার আবারও বলল, তবে ভয়ের কোনো কারণ নেই। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, অপারেশন সাকসেসফুল হয়েছে। আজ 5 দিন পর জ্ঞান ফিরেছে আপনার। সপ্তাহখানেক আপনার চিকিৎসা এভাবে চললে আশা করি ভালো ফল আসবে। বলে একটু থামলো, সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলল, তবে উত্তেজিত হবেন না, আমরা আসছি এখন, আপনি রেস্ট করুন। বেরিয়ে গেল ডাক্তার। যাবার আগে রাতুল ও মাহতাব শেখকেও ইশারা করলো মিতিকে রেস্টে থাকার জন্য। মাহতাব শেখ তার কেবিনে থাকতে চাইলেন না, মিতির মাথায় হাত নাড়িয়ে রেস্ট করতে বলে বেরিয়ে গেলেন। রাতুল বেরিয়ে যাবার উদ্যোগ নিয়ে কেবিনে ছেড়ে, কিন্তু তার আগেই মিতির হাত ধরে ফেলল। মেয়েকে রাতুলের হাত ধরতে দেখে মাহতাব শেখ হন্তদন্ত হয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেলেন। থাকুক না দুজনে একটু একসাথে, সময় কাটুক। পিছনে ফিরে মিতির সামনে চাইল রাতুল, খানিকটা সময় নিয়ে বলল, কী হয়েছে? রেস্ট করো এখন। আই এম সরি রাতুল। সরি কেন? কিন্তু কেন? ছলছল করে উঠল মিতির দুচোখ। রাতুল কি তাকে অবহেলা করলো? ভেবেই যেন ভেতরটা পুড়ে গেল তার। ভাঙা গলায় বলল, তোমাকে ভুল বুঝেছি রাতুল, কিন্তু কিভাবে তোমাকে ভুল বুঝলাম আমি? মিতি শান্ত হও, তোমার তো এতে হাত ছিল না, তুমি তো ইচ্ছে করে ভুল বুঝোনি আমাকে। বলেই বাইরে এগিয়ে আসলো রাতুল, ঘুচিয়ে দিল তাদের দূরত্ব। আকস্মিক রাতুলের কোমর জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল মিতি, বলতে লাগলো, আমার সত্যি কিছু মনে নেই রাতুল, কিছু মনে করতে পারছি না আমি। রিল্যাক্স, এত হাইপার হচ্ছে কেন? ওসব নিয়ে আর ভাবতে হবে না তোমাকে। শান্ত হতে পারল না মিতি। হঠাৎ যেন রাতুলকে হারানোর এক অজানা ভয় তাকে গ্রাস করে ফেলল। আগের চেয়ে অধিক দৃঢ় করে তার হাতের বন্ধন। কান্নারত কণ্ঠে বলল, যদি তোমাকে ভুলে যায় রাতুল, আমি কিভাবে থাকবো? আমি তোমাকে ছাড়া। হাসলো রাতুল। মিতি তো তাকে ভুলেই বসেছিল। তার মাঝে ফাহাদ নামে এক না থাকা সত্তাকে ইমাজিনেশন করেছিল। না, এই কথাটা মেয়েটাকে কিছুতেই বলা যাবে না আর। কিন্তু তাকে ভুলে গিয়ে যে প্রতিক্ষণে তাকে মনে করেছিল মিতি, তা ভেবেই অদ্ভুত প্রশান্তি মিলল রাতুলের মনে। মিতিকে বলল, আমাকে ভুলে গেলেও তোমার সেই ভুলেই আমি থাকবো মিতি।
হাসপাতাল থেকে মিতিকে বাসায় আনা হলো। 1 সপ্তাহের লেজার ট্রিটমেন্টের পর বাসায় আনা হয়েছে। বাকি ট্রিটমেন্ট বাসায় থেকে করানো হবে। রাতুল নিজের বাসাতে নিতে চেয়েছিল মিতিকে, কিন্তু মাহতাব সাহেব মেয়েকে নিজের কাছে রাখতে চান চিকিৎসাকালীন পর্যন্ত। রাতুল আর দ্বিমত পোষণ করে নেই, কিন্তু মিতি কিছুতে এখানে আসতে রাজি হয়। বারংবার বলেছে তার সংসারে ফিরে যেতে চাই। পরবর্তী রাতুলের কথার সাথে আর উঠতে পারেনি। ছেলেটার উপর একরাশ অভিমান নিয়ে বসে আছে মেয়েটা। একজন নার্স চিকিৎসার যাবতীয় যন্ত্রপাতি দিয়ে মিতির ঘর গোছাচ্ছে। ডাইনিং রুমে রাতুল মাহতাব সাহেব ও ডাক্তার কথা বলছে মিতির ব্যাপারে। টেনশন না নিয়ে কীভাবে মিতিকে হাসি খুশি রাখবে সেটাই ভাবছিল। নিজের রুম থেকে তাদের কথাগুলো আদো আদো শুনতে পাচ্ছে মিতি, তবে কারো কথাতে তার মনোযোগ নেই। শুধু নির্দিষ্ট মানুষটার কথাতে গভীর মনোযোগ দিয়ে রেখেছেন। কান খাড়া করে রেখেছে রাতুলের কথাগুলো। বড্ড অভিমান হয়েছে রাতুলের উপর। থাকবে না রাতুল, বাসায় চলে যাবে। এই কয়েকদিন হাসপাতালে ছোটাছুটির জন্য অফিস যেতে পারেনি ঠিকভাবে। এখান থেকে অফিসের পথ অনেকটাই দূর হয়ে যায় বলে বাসায় যেতে, তাতেই মিতির অভিমান। রাতুলকে কিছুতেই যেতে দিতে চায় না। এত কিছুর পর একটুখানি কাছে পেয়েছে স্বামীকে। হাসপাতালে থাকাকালীন তার যত্ন নিতে ছেলেটার সময় ব্যয় করছে। তার আর সময় দিতে পেরেছে কই। মিতির করা ভাবনার মাঝে ফাহমিদা খানম কিছু খাবার হাতে রুমে ঢুকলো। মিতির গম্ভীর মুখপানে তাকিয়ে এগিয়ে এলেন, বললেন, মিতি, কিছু খেও না মা, দুপুর গড়িয়ে বিকেল হলেই হবে। কিছু তো মুখে তুললেই না। মায়ের কথায় জবাব দিল না মিতি, একই ভঙ্গিতে বসে রইল। মেয়েটার সামনে খাবারগুলো রাখলাম ফাহমিদা খানম একটু নিয়ে মেয়েটার মুখের সামনে বলল, হা করো, আমি খাইয়ে দিচ্ছি, খাবো না বলে মুখ ফিরিয়ে নিল মিতি। তাতে ফাহমিদা খানমের গায়ে লাগালেন না মেয়ের কথা। আগে ন্যায় খাবার এগিয়ে দিয়ে বললেন, ওষুধ খেতে হবে তো, একটু মুখে দাও। এবার বেশ চটে গেল মিতি, বেশ জোরে করে বলল, বললাম তো খাবো না। এত আদিক্ষেতা দেখাতে হবে না। আমাকে না খাইয়ে তোমার মেয়ে জামাইকে খাও, খাইয়ে দিয়ে বিদায় করো বাসা থেকে। এতক্ষণ বাসায় করছেটা কি ওই ছেলেটা? যেতে বলে তাকে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ল ফাহমিদা খানম। মেয়ের রাগ সম্পর্কে বুঝে গেল। এতক্ষণ চাপা রাখা রাতুলের প্রতি রাগটা খাবারের উছেলায় তার উপর প্রয়োগ করলো। বরাবর শান্ত মেয়ে মিথি, কিন্তু মেয়েটা এই অসুস্থতায় যেন অশান্ত বানিয়ে দিয়েছে। ভেবেই হতাশার নিঃশ্বাস ছাড়লেন ফাহমিদা খানম। নরম কণ্ঠে মেয়েকে বলল, এত উত্তেজিত হচ্ছে কেন আম্মু? শান্ত হও। ছেলেটা বললেই অফিসে জরুরি কাজ আছে। এখন থেকে কতটা পথ কী করে বলবে? কিছু করতে হবে না ওর, চলে যেতে বলো তাকে। এখনও কি করছে বাসায়? উত্তেজিত কণ্ঠে বলে উঠল মিতি। হার মারলেন ফাহমিদা খানম। মেয়েকে রাতুল ছাড়া কেউ সামলাতে পারবে না, তিনি নিশ্চিত। এই কয়েকদিন হাসপাতালে থাকার পর তা বেশ বুঝতে পেরেছে। ছেলেটা দিন রাত যত্ন করে গেছে মিতির। সময় বের করে অফিসে ছুটছে। এতদিন পর তিনি ঠিক উপলব্ধি করতে পেরেছেন মাহতাব শেখের কথা। তিনি প্রায় বলতেন, মিতির জন্য রাতুল বেস্ট একজন। ছেলেটা তিনি কতই না ভুল বুঝে এসেছেন। এটা ওটা নানান কথা বলেছেন, কিন্তু তার কোনো কথার প্রতিবাদ করেনি ছেলেটা। বরং মুখে একরাশ হাসি নিয়ে কথা বলেই গেছেন তার সাথে। রাতুলের সাথে এহেন কাজের কথাগুলো ভেবেই নিজের কাছে লজ্জিত হলেন ফাহমিদা খানম। মেয়েকে আর কিছু না বলে নার্সকে আসতে বলে নিজেও বেরিয়ে এলেন রুম ছেড়ে। ডাইনিং রুমে বসে কিছু বলার আগে মাহতাব শেখ স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, খেলো না মেয়েটা। সবটা শুনেছেন তিনি, তবুও জিজ্ঞাসা করলেন। ফাহমিদা খানম রাতুলের দিকে একবার তাকিয়ে বলে উঠলেন, শুনলেই তো, রাতুল চলে যাবার শোনার পর থেকে রাগ নিয়ে বসেছে। আচ্ছা, আমি দেখছি মা বলে উঠে দাঁড়ালো রাতুল। কথা না বাড়িয়ে সোজা মিতির রুমে চলে গেল। এবার যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন ফাহমিদা খানম। ভরসা পেলেন রাতুল এর প্রতি। এই ভরসাটা আগে ছিল না ওনার। মেয়ের প্রতি এতটা যত্ন ভালোবাসা দেখেই যেন রাতুলের প্রতি বিশ্বাস নামক শব্দটা আপনা আপনি চলে এসেছে। সাথে রাগ কমিয়ে এসেছে স্নেহ আর ভালোবাসায়। খানিকটা খাবার নিয়ে মিতির মুখে ধরতে মুখটা ফিরিয়ে নিল মেয়েটা। হার মানল না রাতুল, আবারও এগিয়ে নিল। এবার মিতি মুখ ফিরিয়ে নিল, খাবে না সে। ফের নিজের হাতটা এগিয়ে দিল রাতুল, কিন্তু আগের মতোই মুখ ফিরিয়ে নিল মেয়েটা। এবার খানিকটা বিরক্ত হলো রাতুল। মুখ ফিটেও বিরক্তির স্বরে বলে উঠল, খাচ্ছ না কেন? দুপুর গড়িয়ে গেছে কখন, সেই খেয়াল আছে? মেডিসিন নিতে হবে না? কথা বলে না মিতি, গাল ফুলিয়ে অন্যদিকে ফিরে রয়। সুপ্ত নিঃশ্বাস ছাড়ে রাতুল। খাবারের প্লেটটা রেখে এগিয়ে আসে। মিতিকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করলে, কি সমস্যা মিতি, তুমি বলে চুপ হয়ে যায় মেয়েটা। রাতুল হেসে বলে, পরমুহূর্তে কণ্ঠের গম্ভীরতা এনে ফের বলে, তো আমি কি সমস্যা করলাম তোমার? তোমার খাওয়া, ঘুম, ভালো লাগা, ভালোবাসা সবটাই তুমি
তোমার সাথে নিয়ে যাচ্ছ, আর এটাই আমার সমস্যা। ছলছল করে উঠল মিতির চোখ দুটো। রাতুলের হাসি পেল, নিজেকে সামলে নিল। মেয়েটা মুখ দু হাতে আজলা করে ধরে বলল, আশ্চর্য, কান্না করছো কেন? খাওয়া, ঘুম, ভালো লাগা, ভালোবাসা জন্য কেউ কান্না করে? আচ্ছা বেশ, আমি যাবার আগে সবগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? বলে একটু থামলো রাতুল। মিতিকে ছেড়ে দিয়ে ফের খাবার হাতে নিল। এগিয়ে দিয়ে আবারও বলল, এই তো, খেয়ে নাও, তারপর ঘুমাবে। ঘুমালে এমনি ভালো লাগবে। আর ভালোবাসা, সেটা না হয় তোমাকে ঘুম পাড়ানোর পর দিয়ে দিব, কেমন? নিশ্চুপ রইল মিতি, মুখ ফুটে কিছু বলল না। রাতুল খাবার কথায় ইশারায় বললে এবার বাধ্য মেয়ের মতো খেয়ে নিল। বার কয়েক খাবারের পর হঠাৎ আহ্লাদি কণ্ঠে মিতি বলে উঠল, আমার আদর চাই। মিতির আহ্লাদিপনায় সামান্য হাসল রাতুল, তবে মেয়েটাকে বুঝতে দিল না। এবার গম্ভীর সুর তুলে বলল, আদর? আদর কোথা থেকে আসলো? এটা তো বলনি তুমি। এখন বলছি, চাই মানে চাই। কি দিবা না? তেজি কণ্ঠে বলে উঠল মিতি। রাতুল হেসে নাটকীয় ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, বেশ দিব। তবুও মুখ ভার করে রাখলো মেয়েটা। কপাল কুঁচকে রাতুল জিজ্ঞাসা করলো, আর কি চাই? সেকেন্ডের মতো সময় নিয়ে রাতুলের কাছে এগিয়ে এলো মিতি। দূরত্ব ঘুচিয়ে দিল। রাতুলের বুকে মাথা রেখে আলতো করে দু হাত জড়িয়ে নিল। বলল, আমার তো এই পুরো তুমিটাকেই চাই রাতুল। পুরো আমিটাকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে নাও। সেদিন রাত থেকে গেল রাতুল। পরদিন সকালে মিতিকে নানানভাবে বুঝিয়ে অফিসে যেতে হলো। মেয়েটার কথা রাখতে এতটা পথ জার্নি করে রাতে আসতে হলো। ডাক্তার নিষেধ করে দিয়েছে, এই সময় কিছুতেই উত্তেজিত হতে দেওয়া যাবে না মেয়েটিকে। কোনো কারণে হাইপার হলে মাথায় রক্ত জমাট বাঁধার সম্ভাবনা আছে। অতঃপর নাক কান দিয়ে রক্ত আসার সম্ভাবনা। শান্ত রাখতে হবে মেয়েটাকে। মিতিকে শান্ত রাখার যথাসম্ভব চেষ্টা করে গেছে রাতুল। এতটা পর জার্নি করে রাত হলো ঠিক ছুটি এসেছে মিতির কাছে। কয়েকদিন লাগাতার আসতে হঠাৎ একদিন অফিসের কাছে আটকে যায়। সারাদিন প্রচুর কাজের চাপে ক্লান্ত শরীরে গাড়ি চালিয়ে এতটা পথ আর আসতে পারল না রাতুল। চলে গেল বাসায়। রাতুল আসবে না জেনে রাগারাগি করলো মিতি। রাগ করে রাতুলের সাথে যোগাযোগ বন্ধ করে মোবাইল অফ করে রাখলো। মাহতা শেখ ও ফাহমিদা খানম বোঝানোর পরে কাজে দিল না। উপায় না পেয়ে রাতুলের শ্বশুর মোবাইল দিয়ে মিতিকে বোঝাতে সক্ষম হলো। মিতি বুঝলো না, মান ও অভিমান খারাপ কোনটাও কমলো না যেন। পরদিন সকালে ডাইনিং টেবিলে বসে একা একা বসে নাস্তা করছিল রাতুল। নাস্তা বলতে জ্যাম, পাউরুটি। মুখে নিতে চোখ মুখ কুচকে পানি দিয়ে গিলে ফেলছে শুধু। শ্বশুরবাড়িতে জামাই আদরে হাতে, শাশুড়ির হাতে ভালো মন্দ খাবার খেয়ে এগুলো কিছুতেই মুখে উঠতে পারছে না রাতুলের। তবুও ব্যাচেলার লাইফের মতো খেতে যাচ্ছে। মনে মনে নিজেকে গালি দিল রাতুল। বউ কান্নাকাটি করছে, শ্বশুরবাড়ি যেতে বলল, তখন তো খুব ক্লান্ত শরীরের দোহাই দিয়ে কেটে পড়লি। এখন এগুলো তোর কপালে আছে রাতুল, পানি দিয়ে এভাবে গিলতে থাক। বলে কোনো রকম খাবারগুলো খাওয়ার চেষ্টা করছে। ভেবে নিয়েছিল বাইরে থেকে খেয়ে নেবে, কিন্তু কিছু একটা ভেবে এগুলো খেতে দিল না। কথা ভাবতেই নিজের প্রতি রাগ এসে জড়ো হলো। শাশুড়িরাও এ কদিনে এমন একটা অভ্যাস বানিয়ে দিয়েছে যে বাইরে খাবার কথা ভাবনাতেও আনে না ছেলেটা। হঠাৎ কলিং বেলের শব্দে নিজের ভাবনা থেকে ফিরে এলো রাতুল। কপাল কুঁচকে ফেললো, হাতের ঘড়ির দিকে তাকালো। কে এলো এ সময়? ফের কলিং বেলের শব্দে এবার উঠে আসতে বাধ্য হলো ছেলেটা। দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল মিতি। মুখ ফুটে উচ্চারণ করে ফেলল রাতুল। তাতে যেন বেশ বিরক্ত দরজার সামনে দাঁড়িয়ে থাকে মিতি। কপাল কুঁচকে বলল, ভুলে যাওয়ার সমস্যা তো আমার, তাহলে তুমি কেন ভুলে যাচ্ছ? হ্যাঁ, আমি মিতি, কেন চিনতে পারছো না? না মানে তুমি এখানে? আশ্চর্য রাতুল, আমার বাড়ি, আমার সংসার, সেখানে আমি থাকবো না থেকে তোমার ঈশা? দেখি সরো, যেতে দাও আমাকে। মিতির দেওয়া খোঁচা বেশ বুঝতে পারল রাতুল, তবে কিছু বলল না। দরজা লাগিয়ে মিতির সামনে এসে দাঁড়িয়ে, এই তুমি কেন এসেছো? কার সাথে এসেছো? আসবে আমাকে জানাওনি কেন? কেন এসেছি মানে? আমার বাসা, আমি কেন এসেছি তা তোমাকে কেন বলবো? আচ্ছা বেশ, এসেছো ভালো, কিন্তু আমাকে জানাওনি কেন? কার সাথে এসেছো? একা এসেছি, কোনো সমস্যা? এবার যেন রেগে গেল রাতুল। রাগী কণ্ঠে বললো, একা এসেছো মানে? কোন সাহসে একা বেরিয়েছো বাসা থেকে? বাবা মা জানে বলে এসেছো তাদের? মুচকি এসে না বললে মিতি রাতুলের রাগের মাত্রা বৃদ্ধি পেল। ফোন বের করে তৎক্ষণাৎ ফোন দিল মাহতাব শেখকে। বিস্তারিত সবটা বলার পর ফোনের অপর পাশে হেসে উঠল মাহতাব শেখ। বলল, চিন্তা করো না, মেয়েটা মজা করছে তোমার সাথে। মানে? আমি নামিয়ে দিলাম ওকে বাসার সামনে। তুমি না আসায় কাল থেকে মুখ ভার করে বসেছিল, মন খারাপ করে বসেছিল, সকাল থেকে আসার জন্য বায়না করছিল। মেয়ের এক কথা, বাপের বাড়িতে এভাবে এতদিন থাকা ঠিক নয়, আশেপাশে কেউ ভালো নজরে দেখবে না। বলে আবারও হেসে উঠল মাহতাব শেখ। রাতুল মিতির পানে তাকালো। মেয়েটার মুখে দুষ্টু হাসি, তা দেখে এতক্ষণে রাগটা নিমেষে গায়েব হয়ে গেল। মাহতাব শেখ বললেন, মেয়েটার কথা ফেলতে পারলাম না বাবা, দিয়ে গেলাম। কিন্তু বাবা উপরে এলেন না? অন্য দিন যাব। জানি বলতে হবে না, তবুও বলছি, মিতির খেয়াল রাখো। আপনি চিন্তা করবেন না বাবা,
হাসেন মাহতাব শেখ। আস্তত্ব হন। রাখছি বলে কলটা কেটে দিতে নেই, তবে রাখেন না। বলে ওঠেন, রাতুল, মেয়েটার খেয়াল রাখতে গিয়ে নিজে ভুলে যেও না, নিজেরও খেয়াল রাখো। আপনার মেয়ে আশেপাশে থাকলে নিজের খেয়াল রাখতে হয় না বাবা, এভাবেই ভালো থাকি। রাতুল, এগুলো কি বলছো? কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো মিতি। মেয়েটার কথায় সেদিকে তাকালো রাতুল। মিতির হাতে কিছু একটা প্যাকেট দেখলো, নিজেও বুঝতে পারলো না। রাতে ঘুমানোর জন্য বিছানায় ঝাড়ছিল মিতি। হঠাৎ মনে হলো চাদরটা অপরিষ্কার, ভেবে আলমারি থেকে নতুন চাদর বের করতে গিয়ে দেখে প্যাকেট। হাতে নিতে ঝনঝন শব্দ। কৌতূহল বাড়ে মিতির। জিজ্ঞাসা করে রাতুলকে। বুঝতে না পেরে তাকে দিতে বলে রাতুল। প্যাকেটটা তার হাতে দিতে মনে পড়ে এটা তো মিতির জন্য নিয়ে এসেছিল তাকে সারপ্রাইজ দিতে, কিন্তু হঠাৎ এতদিন ঝামেলায় লাগায় সেসব কথা আর মনে করতে চাইল না রাতুল। মিতির দিকে তাকিয়ে মুচকি এসে বলল, এটা তোমার জন্য। কি আছে এতে? খুলেই দেখো। রাতুলের দিকে তাকিয়ে বেশ কৌতূহল নিয়ে প্যাকেট খুলতে লাগলো। প্যাকেটটা যতই খুলতে লাগলো ততই ঝনঝন শব্দে সুর তুলতে লাগলো। খানিকটা সময় নিয়ে প্যাকেটটা খুলতে সক্ষম হলো মিতি। অবাক হয়ে তাকিয়ে রইল সেদিকে। তা দেখে রাতুলের ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। ভুরু নাচিয়ে বলল, কেমন? এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সারপ্রাইজ পছন্দ হয়েছে? অবাকের মাত্রা বাড়ালো মিতি। রাতুল কিভাবে জানলো? প্রশ্নটা মাথায় এলো না মেয়েটার। পছন্দ হবার না হবার অবকাশ নেই। ভালোবাসার জিনিসগুলো একসময় পছন্দ হয়ে যায়। ভালোবাসার জিনিস একসময় পছন্দ হয়ে যায়। ঠিক তেমনই রাতুলের দেওয়া এই ঘুঙুরগুলো মিতির ভীষণ পছন্দ ও ভালোবাসায়। সে সত্যি সারপ্রাইজ হয়েছে অনাকাঙ্ক্ষিত এই জিনিসটা পেয়ে। ছোটবেলা থেকে ক্লাসিক্যাল নাচের প্রতি নীতির প্রবল আগ্রহ ছিল। স্কুলে প্রতিদিন অনুষ্ঠানে সে বড় আপুদের থেকে নাচ শিখে পারফরমেন্স করত। স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত তা অব্যাহত ছিল। আলাদাভাবে নাচ শিখত মেয়েটা, কিন্তু ধীরে ধীরে পড়াশোনার চাপে একসময় চাপা পড়ে যায় মিতির শখ। তারপর বিয়ে, ফাইনাল ইয়ারের পরীক্ষা, অতঃপর সংসারে ঘরণী হয়ে ওঠা। সব মিলিয়ে তার শখের নাচের কথা সে ভুলেই বসেছিল। রাতুলের দেওয়া ঘুঙুর দেখে হঠাৎ জাগ্রত হয়ে উঠল সেসব। কিন্তু রাতুল কিভাবে জানলো তার নাচের কথা? কখন বলেছিল সে? ঠিক মনে করতে পারল না। মনের প্রশ্নটা করেই ফেললো। রাতুল, তুমি কিভাবে জানলে আমি নাচ করতাম? আশ্চর্য! আমার বউয়ের শখ আহ্লাদের কথা আমি জানবো না? বলো না কিভাবে জানলে? বলেছিলাম আমি? মনে পড়ছে না কেন? হ্যাঁ, তুমিই বলেছিলে। থাক, সেসব নিয়ে এতটা ভাবতে হবে না তোমার। বারণ করলেও রাতুল জানে এই বিষয়টা নিয়ে ভাববে মিতি। ঠিক কবে তাকে বলেছিল তা মনে করার চেষ্টা করবে। অনেক ছোট ছোট বিষয়গুলি মিতির মেমোরিতে নেই, ভুলে গেছে। কিছু কিছু কথা মনে রাখতেও পারে না। তা নিয়ে মাথা ঘামায় না রাতুল। যথাসম্ভব এড়িয়ে চলে, প্রসঙ্গ পাল্টিয়ে অন্য কথা বলে। রাতুল জানে এসব বিষয় নিয়ে অতিরিক্ত ভাবলে মিতির ব্লাড ক্লাট হওয়ার সম্ভাবনা আছে। বরাবরের মতো এবারও প্রসঙ্গ পাল্টাতে আসলো রাতুল। মিতি কথা বাড়ানোর আগেই বলে উঠল, এই মেয়ে, শোনো, নাচার পারমিশন দিয়েছে বলে নাচতে নাচতে যাত্রার সামনে যাবে না, বলে দিলাম। রাতুলের এহেন সতর্কতা বাণীতে যেন হাসি পেল মিতির। সহসাই ভুলে গেল আগের কথা। কিছু বলতে নিয়ে হাত ধরে তাকে কাছে টেনে নিল রাতুল। আবারও বলে উঠল, তুমি শুধু আমার ব্যক্তিগত ডান্সার। ওই তো আগেরকার জমিদার বাড়িতে ব্যক্তিগত ডান্সার থাকতো না, ঘুঙুর পরে শুধু জমিদারের সামনে নাচতো, জমিদার নেশাদ্রব্য বুধ হয়ে সুন্দরী নাচ দেখতো। ঠিক তেমনই সুমিত শুধু আমার ব্যক্তিগত ডান্সার, মনে থাকবে। আর সেই সব নেশাদ্রব্য, সেটা থাকবে না। কাটকাট গলায় বলে উঠল মিতি। তাতে হাসলো রাতুল। মিতিকে আরও কাছে টেনে দূরত্ব ঘুচিয়ে দিল। ফিস ফিস রাতুল বলল, তোমার মতো একটা জলজন্ত নেশাদ্রব্য থাকতে ওইসব নেশাদ্রব্যের প্রয়োজন পড়বে না মিসেস মাইমুনা শেখ মিতি। কেন পড়বে না? রাতুলের মতো ফিসফিসিয়ে বলল মিতি। রাতুল, কারণ আপনার নেশা এতটাই মারাত্মক যে নির্দ্বিধায় আমি ঘায়েল হতে বাধ্য। বলেই মিতির সাথে দুষ্টুমিতে মেতে উঠল ছেলেটা। অবদ্ধভাবে হাত দুটো চলাফেরা করতে লাগলো, ঠিক যেন সেই আগের মতো। খিলখিল করে হেসে উঠল মিতি। ভুলে গেল তার অসুস্থতা, এতদিনের বিষণ্ণতা। ছাড়ানোর চেষ্টা করলো রাতুলকে, বাধা দিতে লাগলো, কিন্তু অবাধ্য রাতুল তার হাত দুটো কোনো বাধাই সরল না। আরও নিজের সাথে আটকে নিতে লাগলো মিতিকে। হাসতে হাসতে মিতি বলল, উফ রাতুল, ছাড়ো তো। এভাবে মারার প্ল্যান করছো নাকি আমাকে? তুমি মরতে চাইলেও আমি মরতে রাজি আছি মিসেস। শান্ত হলো মিতি। ধক করে উঠল তার হৃৎপিণ্ড। এই বাক্যটি সে আগেও শুনেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। নিশ্চুপ হয়ে মনে করার চেষ্টা লাগলো। আসলেই কি শুনেছে, নাকি নিজের কল্পনায় এসেছিল? মিতি শান্ত হয় রাতুল থেমে গেল। কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ধ্যান ভাঙল মিতির। সেই কথা নিয়ে আবার ভাবতে চাইল না, মাথা ঝাঁকিয়ে কিছু বোঝালো না। রাতুল বলল, তাহলে প্রথম থম মেরে গেলে কেন? আদরের ডোজটা কি বেশি হয়ে গেছে? কম হয়ে গেছে। বলে রাতুল গিব্বাতে সে মুখ গুজে দিল মিতির। দুহাত জড়িয়ে ধরে বলল,
আপনার আদরের ডোজটা আরও বাড়াতে হবে মিস্টার রাতুল মাহমুদ, আর সেটা এক্ষুনি। হ্যাঁ বুঝেছি, এবার ছাড়ো, ফ্রেশ হয়ে আসো, আমি বিছানার চাদর বিছিয়ে দিচ্ছি বলে মিতিকে ছাড়ানোর চেষ্টা। খানিকটা রেগে গেল মেয়েটা, বলল ছাড়বো মানে? কেন? কোনো ছাড়াছাড়ি নেই, যা বললাম সেটা করো। মিতি তুমি অসুস্থ? হ্যাঁ অসুস্থই তো, এই যে এতদিন তোমাকে কাছে না পেয়ে কেমন শুকিয়ে গেছি, খাবারের অরুচি, চোখে ঝাপসা দেখছি, তুমি ছাড়া বাকি সব ভুলে যাচ্ছি। এটা তো বিরাট অসুস্থতা, আর এই সব অসুস্থতার ওষুধ শুধু তোমার কাছে আছে। তুমি যে ব্যাপক ফাজিল মেয়ে তা কি জানো? শুনলেও না মিতি গাইগুই করতে লাগলো, আহ্লাদীপনা যেন বৃদ্ধি। অবশেষে হার মানতে হলো রাতুলকে। মিতিকে বুঝিয়ে আসলো আগে ফ্রেশ হয়ে আসতে, রাজি হলো মেয়েটা। রাতুল ছেড়ে উঠে দাঁড়ালো, চকিত ফের এসে তার সামনে বসলো। ছেলেটা ইশারায় জানতে চাইলো কি হয়েছে। মিতি ঠিক আগের মতো ইশারা করলো, মাথা নিচু করতে বলল রাতুলকে। কপাল কুঁচকে মাথা এগিয়ে আনলো। মিতি মুখ এগিয়ে নিল রাতুলের কানের কাছে, আস্তে করে বলল, আই লাভ ইউ মিস্টার মাহমুদ সাহেব। কিঞ্চিত কম্পন সৃষ্টি হলো বোধহয় রাতুলের শরীরে, বুঝতে পারলো, কিন্তু বুঝতে দিল না মিতিকে। প্রথমবার অর্ধাঙ্গিনীর মুখে ভালোবাসার কথা শুনে ভেতরটা নাড়িয়ে দিয়েছে যেন তাকে। মুহূর্তের হাতছাড়া করতে চাইল না রাতুল, দু হাত দিয়ে মিতির মুখটা আজরায় দিল। ঠিক মিতির মতোই করে বলে উঠল, ভালোবাসি মিসেস মাইমুনা শেখ। লিফট থেকে বেরিয়ে নিজের ফ্ল্যাটের সামনে আস্তে কেঁপে উঠল রাতুলের হৃৎপিণ্ড। চলতে লাগলো দ্রুত গতিতে। হঠাৎ যেন তার হাত পা অসাড় হয়ে গেল। মৃদু কম্পন সৃষ্টি হলো শরীরে। দরজায় চালা ঝুলানো থেকে সবটা এলোমেলো হয়ে গেল রাতুলের। মস্তিষ্কে হানা দিল, তবে কি মিতি সত্যি সত্যি চলে গেছে? মুহূর্তে কেমন জানি ছন্ন ছাড়া ভাব ফুটে উঠল ছেলেটার মনে। মিতিকে নিয়ে আজকাল বড্ড ভয় হয় রাতুলের। মেয়েটা ভুলে যাওয়ার সমস্যা মারাত্মক ভয় তুলে রাতুলের মনে। ছোটোখাটো বিষয়গুলি খুব সূক্ষ্মভাবে ভুলে বসে মিতি। কোথায় কী কারণে যায় সেটাও ভুলে যায়, রাস্তা ভুলে যায়। মেয়েটা ভুল ভেঙে না দিলে কিছুতেই তা মন থেকে সরাতে পারে না, মনে করতে পারে না কথা। আর রাতুলের ভয় ঠিক এখানে। গতকাল রাতে সামান্য একটা বিষয় নিয়ে কথাকাটি হয়েছিল তাদের মধ্যে। মিতি ভুলে যায় তা বলে নিজেকে নানানভাবে দোষারোপ করেছিল। রাতুল রেগে গিয়ে এসব বলতে বাধা দেওয়াতে কথা কাটাকাটির সূত্রপাত। একসময় মিতি বলে সুযোগ পেলেই চলে যাবে সে, থাকবে না আর। ভয়টা ঠিক যেন জেগে বসলো রাতুলের। মেয়েটাকে সময় দিতে অফিস থেকে আজ জলদি চলে এসে, কিন্তু প্যাকেট থেকে মোবাইল বের করে কল দিল মিতির নাম্বারে। দাঁড়িয়ে না থেকে লিফটের কাছে চলে এসলো। তখন লিফট 4 তলা থেকে 9 তলার দিকে ছুটলো। অপেক্ষা করলো না ছেলেটা, মোবাইল কানে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। এর মাঝে বেশ কয়েকবার কল দিতে মিতির ফোন রিং হলো, কিন্তু রিসিভ হলো না। হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো রাতুল। বাসা থেকে বেরিয়ে অ্যাপার্টমেন্টের গেট পেরিয়ে রাস্তায় নেমে এলো, ফের কল করলো মিতির নাম্বারে। এবার শেষ দিকে এসে রিসিভ হলো। অপর পাশে মিতির কণ্ঠে, হ্যালো। শুনতে উত্তেজিত কণ্ঠে বলে উঠলে, হ্যালো মিতি, কোথায় তুমি? কল করছি ধরছো না কেন? কোথায় আছো তুমি? আমি তো, হ্যাঁ কোথায় তুমি? দেখো পাগলামি করো না, আমাকে বলো, আমি আসছি। রাতুল, আমি তো আসলে বুঝতে পারছি না এখানে কেন। যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করো রাতুল। এতক্ষণ রাস্তার পাশ বেয়ে এদিক ওদিক হাঁটতে শুরু করছে। মিতিকে বলল, আচ্ছা রিল্যাক্স, ঠান্ডা মাথায় আমাকে বলো ঠিক কোথায় আছো। থেমে গেল রাতুল। রাস্তার পাশে একটা ফার্মেসির দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিতিকে। ফোনে কোনো রকম আমি আসছি বলে ছুটে এলো রাতুল। মিতির সামনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়লো। তাদের অ্যাপার্টমেন্টের সামনে ফার্মেসিটা। অফিস থেকে ফেরার সময় গাড়ি থাকায় মিতিকে নজরে আসেনি তার। এদিকে রাহুলের এমতো অবস্থায় খানিকটা ভড়কে গেল মিতি। যাওয়াটাই স্বাভাবিক। ইন করা শার্টটা এলোমেলো হয়ে গায়ের ঘামের সাথে লেপ্টে আছে। চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, কপাল কুঁচকে পড়ে আছে, চোখ মুখে চিন্তা ও আতঙ্কের ছাপ। চিন্তিত স্বরে মিতি বলল, কি হয়েছে? মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝালো রাতুল। ক্লান্ত পায়ে এগিয়ে এলো মিতির কাছে। কোনো কথা না বলে আলতো করে জড়িয়ে ধরল। মেয়েটার মাথা বুকে রেখে চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রাতুল। শান্ত হলো এবার শীতল হলো তার হৃৎপিণ্ড। রাতুলকে ছাড়ানোর চেষ্টা করলো মিতি। কি করছে ছেলেটা? আশেপাশে সবাই যে দেখছে সেটা কি ভুলে গেছে? আস্তে করে বললো, আরে কি করছো রাতুল, ছাড়ো, সবাই দেখছে। হুম হুম বললেও ছাড়লো না। ফের রাতুলকে সরানোর চেষ্টা করলো মিতি, ছেড়ে দিতে বললো। এবার রাতুল ছাড়লো। খানিকটা রাগ কণ্ঠে বললো, এখানে কি করছো তুমি? বলেছিলাম না তোমাকে বাইরে না আসতে? আমাকে না বলে কেন এসেছো? রেগে যাচ্ছ কেন? আমি তো রাখবো না। কতটা ভয় পেয়েছিলাম জানো তোমার কিছু হলে। কথাটা শেষ করতে না পেরে থেমে গেল রাতুল। জোরে জোরে শ্বাস নিল। মিতি নিষ্পলক তাকিয়ে রইল রাতুলের পানে। বলল, ঠিক আছে তো বাবা, আমাকে টেনশনে ফেলে ঠিক তো থাকবেই। এখন বলো কি নিতে এসেছিলে? আমাকে বললেই তো আমি আনতে পারতাম। আমি তো। চুপ করে গেল মেয়েটা, মনে করতে পারলো না ঠিক কী নিতে এসেছে। আমতা আমতা করে বলল, রাতুল হয়তো বুঝতে পারলো ব্যাপারটা। আচ্ছা বাদ দাও, মনে করতে হবে না। হঠাৎ সামনে ফার্মেসির দিকে নজর পড়ল রাতুলের, তারপর মিতির দিকে
তাকিয়ে বলল, ফার্মেসিতে এসেছি, কোনো মেডিসিন লাগতো? বলে একটু থামলো রাতুল। কিছু একটা ভেবে আবার বলল, পিরিয়ড শুরু হয়ে গেছে, প্যাড লাগতো। মাথা ঝাঁকিয়ে না বোঝালো মিতি। পরক্ষণে তার কিছু একটা মনে পড়লো। হ্যাঁ, পিরিয়ড। তার তো পিরিয়ড মিস হয়ে গেছে, সেজন্য সন্দেহের বসে প্রেগনেন্সির কিট নিতে এসেছিল। তা ভেবে মুখ ফুটে উচ্চারণ করলো, ও শিট, কী হলো? আসলে রাতুল, আমি তো পিরিয়ড মিস হয়ে গেছে ভুলে যাই, সেই ক্যালেন্ডারে দাগ কেটে রেখেছিলাম। আজকে ক্যালেন্ডার পাতা উল্টাতে গিয়ে মনে পড়লো গত 3 মাসে পিরিয়ড মিস হয়ে গেছে, তাই সন্দেহ বসে প্রেগনেন্সি কিট। রাতুলের যেন মাথা কথা বলতেও ভুলে গেল। কি বলছে মেয়েটা? গত 3 মাস পিরিয়ড মিস হয়েছে আর প্রেগনেন্সি কিট, তার মানে মিতি? কথা ভাবতেই যেন অনুভূতির সৃষ্টি হলো রাতুলের। নিজেকে সামনে নিয়ে বলল, আমাকে বলনি কেন স্টুপিড? ভুলে গিয়েছিলাম তো। শ্বাস টেনে নিল রাতুল। মিতিকে উদ্দেশ্য করে বলল, তুমি এখানেই থাকো, আমি আনছি কিটটা। মাথা ঝাঁকিয়ে সায় দিল। রাতুল এগোতে রাখলো ফার্মাসির দিকে। কিছু একটা ভেবে ফিরে আসলো। বলে উঠল, তোমার ধারণা যদি সত্যি হয় মিতি? হাসলো মিতি, মুখে হাসি ফুটিয়ে বলল, আচ্ছা, কেন জানি মনে হচ্ছে ইউ আর গোয়িং টু বি পেরেন্টস। কিঞ্চিত কম্পন সৃষ্টি হলো রাতুলের শরীরে, কিন্তু বরাবরের মতো তা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলো। প্রত্যুত্তরে কিছু না বলে ফার্মেসি দেখলো। খুব সময় হাতে নিয়ে প্যাকেট নিয়ে ফিরে এলো। মিতির হাত ধরে বাসার দিকে এগোতে লাগলো। লিফটে উঠে রাতুল ভালো মতো দেখলো মিতিকে। কপাল কুঁচকানো ওড়নার কোণ দিয়ে রাতুলের মুখ চোখ মুছে দিচ্ছে। বলতে লাগলো, ইস, কী অবস্থা করছো চোখে মুখে, এমন কেউ করে? হাসলো রাতুল। খানিকটা কাছে টেনে নিল মিতিকে। আলতো স্বরে ডেকে উঠল। রাতুল মুখ, গলা, ঘাম নিজের ওড়না দ্বারা মুছে দিতে দিতে কপাল কুঁচকে মিতি বলল, কী হয়েছে? ঘাম বসে যাবে তো, মুছতে দাও। পাশ কাটিয়ে যাচ্ছে সময় মন তোমার মনে উম্মনে কেটেছে প্রেমের আঁচড়। থেমে গেল মিতির হাত। তাকালো রাতুলের পানে। মুখ ফুটে কিছু বলল না। এই ছেলেটা যে হুটহাট কী হয় নিজেও ঠিক বুঝে উঠতে পারে না। রাতুল আলতো করে এক হাতে মিতির পেট স্পর্শ করে বলল, এভাবে আমার মনের উম্মনে প্রেমের আঁচড় না কাটতে পারতে মিসেস মাইমুনা শেখ। মন উম্মনের আঁচড়। দ্বিতীয় এবং শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।